নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এটা অবধারিত ছিল, আনন্দবাজার পত্রিকার বিরুদ্ধে এফআইআর গ্রহণ করলো বউবাজার থানা এবং এই এফআইআরটা হওয়ার প্রয়োজন ছিল। আপনারা জানেন সাম্প্রতিককালে আনন্দবাজারের ভূমিকা, সেই নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে বলি কে এফআইআর করলেন। সঞ্জয় শাস্ত্রী। সেই এফআইআরের প্রতিলিপিতে চোখ পোলাচ্ছিলাম। সঞ্জয় শাস্ত্রী সরাসরি বউবাজার থানায় 27 অগাস্ট এফআইআর করে পরিষ্কারভাবে বললেন যে গেরুয়া সন্ত্রাসের যে হেডলাইন আনন্দবাজার পত্রিকা প্রথম পৃষ্ঠায় করেছে তার বিরুদ্ধে যথাযথ স্টেপ নেওয়ার ব্যবস্থার জন্য আমি আবেদন করছি। এবং শুধু আবেদন করছি না, ঈশানী দত্ত রায়, যিনি আনন্দবাজার পত্রিকার সম্পাদনা দায়িত্বে রয়েছেন, এবং সোমা মুখোপাধ্যায়, যিনি ইকুয়ালি রেসপন্সিবল ফর লিডিং দিস নিউজ পেপার হেডলাইন, তাদের বিরুদ্ধে এফআইআর রুজু হোক, ইনভেস্টিগেশন শুরু করুন এবং এই এফআইআরের ভিত্তিতে যথাযথ লিগ্যাল স্টেপস এদের বিরুদ্ধে নেওয়ার ব্যবস্থা করুন। আপনারা দেখেছেন যে গত এসআইআরের সময় থেকে এই নির্দিষ্ট পত্রিকাটির ভূমিকা ধারাবাহিকভাবে যে কোনো মানুষের মৃত্যুকে এসআইআরের জন্য তারা মারা যাচ্ছেন, তারা টেনশনে মারা যাচ্ছেন। শ্মশানঘাট থেকে প্র্যাকটিক্যালি তৃণমূল কংগ্রেস ডেথ রেজিস্টারটা কালেক্ট করতো এবং তার ভিত্তিতে প্রতিদিন আনন্দবাজার পত্রিকার একদম লিডিং নিউজ থাকতো। প্র্যাকটিক্যালি 2025 সালের জুলাই মাসের পর থেকে, মানে প্র্যাকটিক্যালি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 6 মাস ধরে লাগাতার আনন্দবাজার পত্রিকা প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মৃত্যুর সঙ্গে এসআইআরকে দাগিয়ে দিত। এটা একটা চিরন্তন অভ্যেস আনন্দবাজার পত্রিকার, ফলত তারা তাদের ভূমিকা পালন করতেন। কিন্তু পরবর্তীকালে দেখা গেল এখন যারা মারা যান তারা কেউ আর ভোটার লিস্টের নাম নেই, ট্রাইব্যুনালে নাম রয়েছে, সেই জন্য মারা যাচ্ছে না, এই শব্দবন্ধগুলো উচ্চারিত হয় না। আসলে 2026-এ যে পরিবর্তনটা পশ্চিমবঙ্গের মাটিতে সূচিত হয়েছে, এই পরিবর্তনটা আনন্দবাজার মনে প্রাণে চায়নি। তাদের একটা নিজস্ব এডিটোরিয়াল ধ্যান ধারণা আছে, পলিসি আছে। 4th পৃষ্ঠায় বন্দে মাতরম লেখেন, কংগ্রেসি ঘরানার সংবাদপত্র, ফলত স্বাভাবিকভাবে তারা লেফট লিবারেল এবং কংগ্রেস এই মনস্তত্ত্বে বিশ্বাস করে। কিন্তু সেই মনস্তত্ত্বে বিশ্বাস করা আর প্রথম পৃষ্ঠার হেডলাইন করার মধ্যে তো একটা তফাৎ থাকা উচিত। এডিটোরিয়াল পেজে তারা যা ইচ্ছে তাই লিখতে পারেন, তাদের নিজেদের চিন্তাভাবনাটাকে রিফ্লেক্ট করাতে পারেন, কিন্তু খবর কেন ডিস্টর্ট করবেন? যে মানুষটি কোনো দুর্ঘটনা ঘটিত কারণে মারা গেছেন, তিনি এসআইআরের জন্য মারা গেছেন, এটা তৃণমূল কংগ্রেস যখন বলে তখন তার একটা পলিটিক্যাল ইন্টেনশন থাকতো। কিন্তু সর্বাধিক প্রচারিত দৈনিক তারা যখন প্রথম পৃষ্ঠায়, দ্বিতীয় পৃষ্ঠায়, তৃতীয় পৃষ্ঠায়, 4th পৃষ্ঠায়, 5ম পৃষ্ঠায় গ্রামগঞ্জ মফস্বল যেখান থেকে পার্থ মৃত্যুর খবর সংগ্রহ করে সেটাকে এসআইআরের সঙ্গে আইডেন্টিফাই করিয়ে দেওয়া চোখে লাগতো। যাই হোক, সেটা তাদের চিন্তাভাবনার রিফ্লেকশন ছিল। পরবর্তীকালে 2026-এ যখন নির্বাচনটা অ্যানাউন্সড হলো এবং সেই নির্বাচনের আগে থেকে লাগাতার তারা পরিবর্তন বিরোধী একটা প্রচার করে গেছেন দীর্ঘদিন ধরে, কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই চিন্তাভাবনার রিফ্লেক্টেড হয়নি এবং শেষ পর্যন্ত বাংলার মানুষ পরিবর্তন করে 207 জন বিধায়ককে শাসক দলে বসিয়েছেন, যাদের পছন্দ নয় বর্তমান আনন্দবাজার পত্রিকা গোষ্ঠী। এই পর্যন্ত ছিল। কিন্তু সাম্প্রতিক কালে আপনারা দেখেছেন যে যখন পরিবর্তনের সরকার এলো এবং সেই পরিবর্তনের সরকারের পর প্রথম দিকে একটু ধীরে চলছিল, তারপরে যে ককরোচ আন্দোলনের গন্ধটা আনন্দবাজার পত্রিকা পেল, প্রথম পৃষ্ঠার হেডলাইন গণশক্তিকেও হার মানাতো। প্রথম পৃষ্ঠায় যে জাতীয় সংবাদ ককরোচ আন্দোলনের সময় থেকে লাগাতার প্রচারে শুরু করলেন, তখনই বোঝা গিয়েছিল যে আনন্দবাজার হ্যাড অ্যান ইন্টেনশন এবং তারা এই পরিবর্তনটাকে ভালো চোখে নেননি। এরপরে দেখুন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মানুষের ছোট ছোট সমস্যা যন্ত্রণা যেগুলো যেখানে ছিল, তারপর সেইটা নিয়ে আনন্দবাজার পত্রিকা প্রথম পৃষ্ঠায় গত কয়েকদিন আগে একটা লিডিং নিউজ করলো, আপনাদের যদি মনে থাকে, যে মহিলা মারা গেছেন, তিনি অন্নপূর্ণা ভাণ্ডার পাননি বলে মারা গেছেন। 3000 টাকা তিনি পাননি বলে সেই ভদ্রমহিলা সুইসাইড করেছেন বা মারা গেছেন। প্রথম পৃষ্ঠা একটা ভুয়ো সংবাদ আনন্দবাজার পত্রিকা পেশ করলো। আমি বারবার ভাবছিলাম যে একটা মানুষ তো শিক্ষা নেয়, এসআইআরে লাগাতার তৃণমূল কংগ্রেসের প্রচার এবং আনন্দবাজার পত্রিকার প্রচার, এই দুটো মিলেমিশে একাকার হয়ে গেল। তারপরেও সরকারের পরিবর্তনটা আটকাতে পারলেন না, চোরেদের ডাকাতদের সরকারের স্থায়িত্বটাকে রাখতে পারলেন না, মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হলেন। তারপর তো মানুষ সেই হাট থেকে শিক্ষা নেয়। তৃণমূল কংগ্রেস শিক্ষা নেবে না সেটা স্বাভাবিক, কেননা তাদের চৌর্যবৃত্তির মানসিকতায় আছে। কিন্তু আনন্দবাজার পত্রিকার মতো শতবর্ষ প্রাচীন একটি পত্রিকা, তাঁদের মানসিকতায় এই হীনতা কেন? এটা আমাকে ভাবাতো। তারপর যখন ককরোচ আন্দোলন দেখলাম, সেখানে দেখলাম
তারপর যখন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মানুষের খুব যন্ত্রণা ছিল, সেটার সঙ্গে মৃত্যুকে রিলেট করা, সেটা দেখলাম। সাম্প্রতিককালে যাদবপুর কাণ্ড, যে ঘটনার প্রেক্ষিতে এই এফআইআর, সেই যাদবপুরে যে ঘটনা ঘটলো, সেই ঘটনার ব্যাপারে তারা সেটার সঙ্গে গেরুয়া শব্দ যুক্ত করে দিলেন। অর্থাৎ তাদের সেই পুরনো রাগ, যন্ত্রণা, ক্ষোভ, যে আমাদের ইচ্ছে ছিল যাতে পরিবর্তন না হয়, তা সত্ত্বেও পরিবর্তন হয়ে গেল এবং সেই পরিবর্তনেরটাকে আমরা আটকাতে পারলাম না। আপনারা জানেন দেবদীপ পুরোহিত, তিনি টেলিগ্রাফ পত্রিকার দায়িত্বশীল একটা পদে ছিলেন। তাঁকে পাঠানো হয়েছিল নবান্নে, বেশ কিছুদিন তিনি বসলেন এবং তারপর তাকে খড়দহ নির্বাচনে দাঁড় করিয়ে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী করিয়ে দিয়েছিল আনন্দবাজার পত্রিকা গোষ্ঠী। দেবাশিস ভট্টাচার্য আনন্দবাজার পত্রিকার সিনিয়র এডিটর লেভেলে ছিলেন, তিনি আনন্দবাজারের 4 তলায় বসতেন। তাঁকে পাঠিয়ে দিল ফুড কর্পোরেশনের কমিশনার করে। একটা যৌথ মালিকানার সম্পর্ক গড়ে উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সঙ্গে, এবং তার বিনিময় মূল্য ছিল, আর্থিক একটা বিনিময় সেটা ছিল। সেগুলো সবাই জানে, আমি নতুন করে বলতে চাইছি না। কিন্তু 3 মাসের একটা সরকার, 100 দিনের একটা সরকার, তার বিরুদ্ধে আদা জল খেয়ে নেমে যাওয়ার পেছনে কেউ কেউ বলেন ডিপ স্টেট একটা ফর্মুলা আছে, আমি সেটাতে বলতে চাই না। কিন্তু আমি যে দলটাকে পছন্দ করি, সেই দলকে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে বসাতে পারিনি। আমি রাহুল গান্ধীকে মনে করি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। আমি আনন্দবাজার পত্রিকা, রাহুল গান্ধী কংগ্রেসের 100 জন সাংসদ নিয়ে বিরোধী দলে বসে রয়েছেন। সুতরাং আমাকে যে কোনো মূল্যে কেন্দ্রীয় সরকারের একটা বিরোধিতার স্ট্যান্ড পয়েন্ট নিতে হবে, সেটাও অ্যাকসেপ্টেড। কিন্তু 100 দিনের সরকারের পেছনে আদা জল খেয়ে লেগে থাকার এই মানসিকতা, সেটাও বুঝলাম যে একটা এডিটোরিয়াল পলিসি আছে, যে আমি বর্তমান সরকারের পেছনে যতটা পারবো বিরোধিতা করব। কিন্তু তাই বলে গেরুয়া সন্ত্রাস, রাজ্যের মুখ্যমন্ত্রী অবশ্যই এটাকে খুব ভালো চোখে নেননি, সরাসরি বলেছেন যে এখনও সময় আছে। আমি গতকাল শুনছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী যাদবপুরে গিয়ে তার ভাষণ, সেখানে বলছেন যে এখনও সময় আছে। যে সংবাদপত্র গোষ্ঠী যারা এই নোংরামিটা করছেন, তারা সংশোধন করে নিন, তারা বলুন না এই যে এবিভিপি যে সন্ত্রাস, তারা বলুন বিজেপির সন্ত্রাস, তারা বলুন শুভেন্দু অধিকারীর বাহিনীর সন্ত্রাস যদি তারা করে থাকে। কিন্তু তাই বলে গেরুয়া যে রংটার সঙ্গে ভারতবর্ষের স্বামী বিবেকানন্দর সম্পর্ক, যেটার সঙ্গে ত্যাগ ও সূর্যের সম্পর্ক, জাতীয় পতাকার সম্পর্ক, সেই গেরুয়া সন্ত্রাস বলার মধ্য দিয়ে আনন্দবাজারে যে মেন্টালিটিটা প্রকাশ পাচ্ছে, তার মধ্যে লুকিয়ে আছে পেছনের কোনো অন্তর্নিহিত বিশেষ কারণ। সেই বিশেষ কারণটাই শেষ পর্যন্ত উন্মোচিত হওয়া দরকার। এবং যেটা ঘটলো সেটা হচ্ছে যে ঈশানী দত্ত রায়, আনন্দবাজার পত্রিকা যিনি সম্পাদক, সম্ভবত বার্তা সম্পাদক সোমা মুখোপাধ্যায়, তার সম্বন্ধে এফআইআর হলো বউবাজার থানায়। সেই বউবাজার থানার এফআইআরটা আমার হাতে রয়েছে। আমি আপনাদের কাছে এই এফআইআরের প্রথম বয়ানটা পড়ে শোনাচ্ছি আপনাদের কাছে। টু দি অফিসার ইন চার্জ, বউবাজার পুলিশ স্টেশন, কলকাতা, subject regarding request to conduct investigation, register an FIR and take prompt legal action against editorial team of Anandabazar Patrika, including Ishani Datta Rai and Shoma Mukherjee, for publishing article expression titled Saffron Hooliganism, যে কথা বলছিলাম, গেরুয়া সন্ত্রাস, in a report published by Anandabazar Patrika on 21/8/2026 and deliberately hurting the sentiments of the Hindu community. Sanjay Shastri Maharaj, am a saffron-clad Hindu monk. To me, like crores of Hindus, saffron clothing and the saffron color are not symbols of any political identity. They are sacred symbols deeply associated with reunifications and others. এই পার্টিকুলার এফআইআর এর বয়ানে তারপরে লেখা হচ্ছে, on 21st of August 2026, Anandabazar Patrika published a report of the recent incidents at Jadavpur University in which they deliberately and with the intention of hurting sentiments of Hindu community and disturb public peace used highly objectionable, derogatory, misleading and offensive word saffron hooliganism. আমি বলছি যে এই এফআইআরটা হয়েছে, এই এফআইআরের ভিত্তি থেকে সোমা মুখোপাধ্যায় এবং ঈশানী দত্ত রায়কে ডাকা উচিত, নিশ্চিতভাবে ডাকা উচিত। যে কোনো বিশেষ কমিউনিটি বা ভারতবর্ষের সর্ববৃহৎ জনগোষ্ঠীর যে মানুষের সেন্টিমেন্টকে আঘাত দেওয়ার অধিকার তো আনন্দবাজার পত্রিকাকে কি দেয়নি। আজকে একইভাবে যে অন্য কোনো কমিউনিটিকে যদি এইভাবে আঘাত করায়, সেটাও যেমন অপরাধযোগ্য, ঠিক এটাও অপরাধযোগ্য। আনন্দবাজার কি ক্ষমা চাইবে? আনন্দবাজার কি শেষ পর্যন্ত বলবে যা বলেছি ভুল বলেছি? আমার তো মনে হয় ঈশানী দত্ত রায় এবং সোমা মুখোপাধ্যায়কে সরাসরি বউবাজার থানার ইন্টারোগেশনের মুখোমুখি হওয়া উচিত।
এবং হয়তো হবেও, কিন্তু যে এফআইআরটা হয়েছে সেই এফআইআরটা 27শে অগস্ট হয়েছে। এই এফআইআরের লাস্ট দুটো বয়ানও আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। আই দেয়ারফোর রেসপেক্টফুলি বাট ফার্মলি রিকোয়েস্ট ইউ টু ক্যারি আউট প্রিলিমিনারি ইনভেস্টিগেশন অফ মাই কমপ্লেন্ট রিগার্ডিং দ্য রিপোর্ট পাবলিশড ইন আনন্দবাজার পত্রিকা অন 21/8/2026 and the use of the expression titled saffron hooliganism, and FIR be registered under the applicable provisions of law and actions be taken against the responsible person including Ishani Dotto Rai and Shoma Mukherjee. Therefore, শেষ পাড়ায় সঞ্জয় শাস্ত্রী লিখছেন, therefore I respectfully request that considering my religious and spiritual sentiments as a saffron-clad Hindu monk, as well as the sentiments of the wider Hindu community, my complaint be duly taken on record and FIR be registered, an impartial investigation be conducted and appropriate legal action be taken expeditiously against those found responsibility in accordance with the law. সঞ্জয় শাস্ত্রী মহারাজ সই করছেন, কপি অফ দ্য রিলিভেন্ট পেপার পাবলিশড ইন আনন্দবাজার পত্রিকা সেটাকেও অ্যাটাচ করে দেওয়া আছে, স্ক্রিনশট প্রিন্ট আউট অফ দ্য রিপোর্ট শোয়িং দ্য রিলিভেন্ট হেডলাইন। আমার প্রশ্নটা এখানেই, প্রশ্নটা হচ্ছে যে আনন্দবাজার তো দেশের আইন সংবিধানের ওপরে নয়। আমি যেহেতু একটি সর্বাধিক প্রচারিত দৈনিক চালাই, আমার যাকে যা ইচ্ছে বলার ক্ষমতা আনন্দবাজারকে কেউ দেয়নি। আমি দিনের পর দিন, আমি দেখুন আজকে এই প্রতিবেদন পেশ করতে গিয়ে আমার মনে হচ্ছে আমার 3 দশক আমি নিজে আনন্দবাজার পত্রিকার বিজ্ঞাপন দপ্তরে চাকরি করেছি। খুব কাছ থেকে দেখেছি এই প্রতিষ্ঠানটির এক ধরনের টিপিক্যাল মেন্টালিটি। এরা সবসময় এমন একটি ভূমিকা পালন করে, এরা যা মনে করেন সেটাই ঠিক। আমি ছোট্ট একটি কথা বলে আপনাদের কাছে এই প্রতিবেদন শেষ করব। দেখুন 2012, 13, 14 থেকে যখন তৃণমূল কংগ্রেস চুরিটা ডাকাতির পর্যায়ে নিয়ে গেল, এরা কিন্তু প্রথম দিকে কিছুই দেখেনি। 2022 সালের 22শে জুলাই মধ্যরাতে পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেফতার করার পর এই আনন্দবাজার পত্রিকা গোষ্ঠী জেনেছে যে এই পশ্চিমবঙ্গের মাটিতে চাকরি চুরি হয়। তারা জানতো সব কিছু, কিন্তু চেপেছে। যেভাবে 2008-9 সাল থেকে 2012 পর্যন্ত চিটফান্ড দুর্নীতি পশ্চিমবঙ্গে গ্রাস করেছিল এই পত্রিকা গোষ্ঠী, তখন সেটার বিরুদ্ধে কখনো সোচ্চার হয়নি। 2012-13-তে যখন এটা এক্সপোজড হলো, প্রকাশ্যে এলো, তখন এরা সেটাকে হাইলাইট করলো। একটি সংবাদ মাধ্যম যার ইনভেস্টিগেটিভ জার্নালিজম, যার প্রচুর সাংবাদিক, প্রচুর দৃষ্টি থাকে সমাজের অন্যায়ের প্রতি, সেই সংবাদপত্র গোষ্ঠী 2008 থেকে 12 চিটফান্ড নিয়ে কোনো কথা বলেনি, কারণ চিটফান্ড তাদের বিজ্ঞাপন দিয়ে পৃষ্ঠপোষকতা করতো। 2012-13 সাল থেকে চাকরি চুরি যে ইনস্টিটিউশনালাইজড হলো এই পশ্চিমবঙ্গের মাটিতে, এবং 2022 সাল পর্যন্ত 10 বছর ধরে রাজ্যের সাংঘাতিকভাবে করাপশনটা বেড়েছিল। কোনো দিন দেখেছেন আনন্দবাজারকে যথাযথ ভূমিকা পালন করতে করাপশনের বিরুদ্ধে? 10 বছর ধরে যদি ফোর্থ মানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তারা যদি ভোকাল হতো, কথা বলতো, লিখতো, সংবাদগুলোকে পাবলিশ করতো, তাহলে কি পার্থ চট্টোপাধ্যায়ের মতো লোকজন এত বড় ডাকাত পশ্চিমবঙ্গের মাটিতে তৈরি হতে পারতো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো এত বড় একটা ফেরেববাজ পশ্চিমবঙ্গের রাজনীতিতে এস্টাবলিশ করতে পারতো? আমার এইখানেই খালি বারবার ভাবায়, সংবাদপত্র চতুর্থ স্তম্ভ, সেই চতুর্থ স্তম্ভ যখন বিজ্ঞাপনের বিনিময়ে, অর্থের বিনিময়ে, চিটফান্ড থেকে টাকা পাচ্ছি বলে, চিটফান্ডের কোম্পানিগুলো কোটি কোটি টাকা বিজ্ঞাপন দিচ্ছে বলে, কিংবা নবান্ন থেকে কোটি কোটি টাকা বিজ্ঞাপন পাচ্ছি বলে সব কিছু দেখে না দেখার ভান করছি, আর তারপর আমার ইচ্ছে মতো যদি সরকার মানে নির্দিষ্ট রাজনৈতিক দল সরকার পরিচালনা করে, তাহলে আমি তার বিরুদ্ধে আদা জল খেয়ে নামবো, এবং ককরোচ আন্দোলনকে ব্যাকিং করা থেকে শুরু করে, ইয়ে আজাদি কাশ্মীর থেকে শুরু করে কাশ্মীর মাগে আজাদি, সেই স্লোগান দেওয়ার পর এই পত্রিকা গোষ্ঠী কখনো একটি শব্দ উচ্চারণ করেন না। এরা সেকুলারিজমের নামে যখন সারা পশ্চিমবঙ্গে তোষণ তুষ্টিকরণ হয়, তখন এরা দেখেও না দেখার ভান করে। যখন হুমায়ুন কবিররা বলেন আমরা 70% ওরা 30% ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি, তখন আনন্দবাজার সেটার মধ্যে কোনো রকম সন্ত্রাস হুমকি দেখে না। এই আবহে দাঁড়িয়ে শেষ পর্যন্ত রুখে দাঁড়ালো বাংলার নাগরিক সমাজ। আমি সঞ্জয় শাস্ত্রী যে এফআইআরটা করেছেন, আমি বলছি এটা বাংলার নাগরিক সমাজেরই এফআইআর, এবং আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীকে যেন কোনোভাবে কোনো কারণে ক্ষমা না করা হয়, যথাযথ লিগ্যাল অ্যাকশন নিয়ে এই রাষ্ট্রদ্রোহী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে। আমার কাছে এই সংবাদটি আসার পর আমার মনে হলো এই সংবাদটি ব্রেক করা দরকার। বাংলার সকল মিডিয়া সংবাদটি ব্রেক করেনি, আমি আপনাদের কাছে ব্রেক করলাম। আগামীকাল রবিবার আরও বড় সংবাদ নিয়ে আপনাদের কাছে আসবো, আপনারা অপেক্ষা থাকবেন।